আসসালামু আলাইকুম। আজকে আমরা রেসপিরেটরি ফিজিওলজি বা রেসপিরেটরি সিস্টেম এই জিনিসটা শুরু করতে যাচ্ছি। তো আমরা কয়েকটা ক্লাসে শেষ করব। ৪-৫ টা ক্লাস লাগবে। তো আমরা আজকের ক্লাসটাতে ইন্ট্রোডাকশন টু দি রেসপিরেটরি সিস্টেম এই জিনিসটা আলোচনা করব। প্রথমত রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি সিস্টেম জিনিসটা কি? আমি একটু দেখাই। প্রথমত আমরা রেসপিরেশন নিয়ে আলোচনা করব না আসলে। রেসপিরেশন কি মানে কি এটা জাস্ট একটু বুঝাবো। কারণ রেসপিরেশন একটা বিশাল টপিক আলোচনা করার জন্য। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো রেসপিরেশনের ২ টা মানে পর্যায় আছে। একটা হচ্ছে ইন্সপিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন, এক্সপিরেশন, এক্সপিরেশন। ইন্সপিরেশন আমরা জানি যে ইন্সপিরেশন মানে শ্বাস নেওয়া। তো শ্বাস নেওয়ার মাধ্যমে আমরা ডিল করি অক্সিজেনের সাথে। অক্সিজেন এবং এক্সপিরেশনের মাধ্যমে আমরা ডিল করি কার্বন ডাই অক্সাইডের সাথে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই ২ টা কি জিনিস? অক্সিজেন আমরা জানি বডির ভিতরে রাখতে দেয়া যাবে না। কারণ কি মানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। তো অ্যাসিডকে ভিতরে রাখা যাবে না, বের করে দিতে হবে। কারণ যদি অ্যাসিডকে আমি ভিতরে রাখি তাহলে অ্যাসিডোসিস হয়ে যাবে। তাহলে পিএইচ আমাদের বডির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসিডোসিস হয়ে গেলে সেই জিনিসটা সমস্যা হবে। পিএইচ চেঞ্জ হবে। এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিতে হবে। এটার কাজ এখন এটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়ব। তো অক্সিজেনটা এখন আমরা জানবো। অক্সিজেন আমরা কি করব? অক্সিজেন আমরা বডির ভিতরে আমাদের দিতে হয়। অক্সিজেনটা আমরা জানি যে জীবন বাঁচানোর জন্য অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। অক্সিজেন এটা কোথায় থাকে? অক্সিজেন থাকে আমাদের বাইরে পরিবেশে। অক্সিজেনটা আসলে কেন লাগবে? আমাদের রেসপিরেশনের মূল টার্গেট হচ্ছে অক্সিজেনটাকে ভিতরে পাঠানো। তো অক্সিজেনটা আসলে কি করে? এটা আমরা পাঠাই, বডিতে যে পাঠাই, কোথায় পাঠাই? কেন দরকার? এই জিনিসটা আমরা একটু জানবো। প্রথমত আমরা কি আমাদের সবকিছু হচ্ছে একটা জীবন যাতে সুস্থ সবল জীবন যাতে আমরা লিড করতে পারি, এর জন্য আমাদের এত কিছু করা, এত কষ্ট করা। লাইফটা আমাদের লাইফ কি? আসলে লাইফ কি? লাইফ বলতে আমার ফিলোসফি হচ্ছে আমাদের বডিতে অনেকগুলো সিস্টেম আছে। যেমন উপরের দিকে আছে নার্ভাস সিস্টেম, ব্রেইন, স্পাইনাল কর্ড, তারপর আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এরকম অনেক সিস্টেম আছে। তো এই সিস্টেমে অনেকগুলো অর্গানস থাকে। যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে হার্ট, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে লাং আছে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আছে স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ইউরিনারি সিস্টেমের মধ্যে আছে কিডনিস, ইটিসি। তো এগুলো এতগুলো সিস্টেম, ১১টা প্রায় সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলো আমার ফিলোসফি হচ্ছে এই সিস্টেমগুলো কোঅর্ডিনেশন করে আমাদের লাইফটাকে সাস্টেইন করে। লাইফ মানে জীবন কি? জীবন হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর একটা রূহ ফুঁকে দিয়েছেন। রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ। আল্লাহর আদেশে সবগুলো সিস্টেম নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে। কোঅর্ডিনেশন যতক্ষণ করতে পারে ততক্ষণ আমরা বলি সে জীবিত। যখনই কোনো একটা কোঅর্ডিনেশন ফেইল হয় তখন আমরা বলি যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এরকম। তো লাইফটা আসলে বিভিন্ন সিস্টেম। আমাদের কারসর কই? আচ্ছা, লাইফ হচ্ছে বিভিন্ন সিস্টেম, আমাদের যে সিস্টেমগুলো আছে এগুলোর কোঅর্ডিনেশন এবং একেকটা সিস্টেম বিভিন্ন অর্গানস নিয়ে গঠিত। এবং অর্গানস কি? অর্গানস হচ্ছে কালেকশন অফ টিস্যু, বান্ডেল অফ টিস্যু। আর টিস্যু হচ্ছে কালেকশন অফ সেলস। আমরা দেখতে পারতেছি আমাদের জীবনকে যদি আমাদের বাঁচাইতে হয় তাহলে আমাদের এদের সবচেয়ে যে ফাংশনাল ইউনিট, স্ট্রাকচারাল ফাংশনাল স্মলেস্ট ইউনিট হচ্ছে সেল। সেলটাকে বাঁচাইতে হবে। সেল জিনিসটা কি? সেল হচ্ছে এটা। তো সেলকে আমরা বাঁচাবো কিভাবে? সেল বাঁচবে মানে সেল ফাংশন করতে হবে। সেল যদি ফাংশন করে তাহলে আমার টিস্যু, অর্গান সিস্টেম, লাইফ সবকিছু ফাংশনাল থাকবে। সেল ফাংশন করবে এর জন্য তার একটা এনার্জি লাগে। তো আমরা জানি বডির ভিতর যত এনার্জি আছে এটা মেজার করা হয় এটিপি দিয়ে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেল কিভাবে এনার্জি প্রডিউস করে এটা আমরা বায়োকেমিস্ট্রিতে শিখবো। সেল মূলত এনার্জি প্রডিউস করে গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে। গ্লুকোজের অক্সিডেশন, গ্লুকোজের অক্সিডেশন। তার মানে আমি যদি সেলকে কাজ করাইতে চাই, সেলের এনার্জি প্রডিউস করতে দিতে হবে। এবং সেল যদি এনার্জি প্রডিউস করতে চায় তাহলে আমাকে তার মধ্যে ২ টা জিনিস এনে দিতে হবে। এক হচ্ছে গ্লুকোজ আর এক হচ্ছে অক্সিজেন। এক হচ্ছে গ্লুকোজ আরেক হচ্ছে অক্সিজেন। এই ২ টা জিনিস যদি আমি সেলের মধ্যে এনে দিতে পারি তাহলে সেল ফাংশনাল থাকবে। সেল যদি ফাংশনাল থাকে, টিস্যু ফাংশনাল থাকবে, অর্গান ফাংশনাল থাকবে, সিস্টেম ফাংশন করতে পারবে, লাইফ ফাংশনাল থাকবে। তার মানে এই সিস্টেমে এই পুরো সিস্টেমটা যদি ফাংশনাল রাখতে চাই তাহলে অক্সিজেনটাকে আমার সেলের মধ্যে দিতে হবে। তাহলে এই যে অক্সিজেন যে মানে অক্সিজেনের রহস্য এটা আমরা কি করব? এটা আমরা সেলে দিব। এটা আমরা পাইলাম। অক্সিজেনটাকে আমরা সেলের মধ্যে পাঠাবো। তো অক্সিজেন সেলের মধ্যে পাঠাবো। অক্সিজেন আছে কোথায়? অক্সিজেন আছে বাইরে। আমাদের বডির বাইরে আছে অক্সিজেন। গ্লুকোজটাকেও সেলের মধ্যে পাঠাইতে হবে। আমি একটা হোয়াইট স্ক্রিন নিই। আমাদের অক্সিজেন, গ্লুকোজ দুটাই আছে সেলের বাইরে। ধরলাম এটা একটা মানুষ। এটা হচ্ছে একটা মানুষ। এর মধ্যে আমি বললাম যে আমাদের বডির একদম স্মলেস্ট স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হচ্ছে সেল। তো সেলের মধ্যে অক্সিজেন এবং গ্লুকোজটাকে পাঠাইতে হবে। এগুলো আছে কোথায়? এটা হচ্ছে বাইরে। অক্সিজেন আছে বাইরের বাতাসে। বাতাসে অনেকগুলো উপাদান আছে। অক্সিজেন, নাইট্রোজেন, CO2, আর্গন বা ওয়াটার ভেপার H2O ইটিসি আছে। এটাকে আমার ভিতরে পাঠাইতে হবে। পাঠাবো কোথায়? লাংস পর্যন্ত। কারণ আমাদের রেসপিরেটরি সিস্টেমের মেইন অর্গান হচ্ছে লাংস। তো লাংস পর্যন্ত আমরা পাঠাবো। মানে আমরা বডির ভিতরে এটাকে পাঠাইছি। বডির ভিতরে পাঠাইছি। বডির ভিতরে পাঠানোর পর
আমাদের কাজ শেষ হয়ে যায় নাই। কারণ আমাদের তো বডির ভিতরে অক্সিজেন বা এয়ারটাকে পাঠানোর উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই এয়ারটাকে বডির এই যে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো সেলে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো ডিস্ট্রিবিউটেড হবে কিভাবে? লাংস পর্যন্ত আসার পর লাংস থেকে অক্সিজেনটা ব্লাডে পাঠিয়ে দিতে হবে। ব্লাডে যখন পাঠিয়ে দিব তো ব্লাড ভেসেলস তো আমাদের পুরো বডি জুড়ে বিস্তৃত। ব্লাড তখন এটাকে সেল পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে অক্সিজেনের কথা গেল। গ্লুকোজ কি হয়েছে? গ্লুকোজ এটা আমরা ফুডের মাধ্যমে পাই। তো ফুডের মাধ্যমে যখন আমরা খাই, খাওয়ার পর এটা আমাদের বডিতে যায়। বডিতে কোথায়? স্পেসিফিকলি ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন থেকে গ্লুকোজটা অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডে পাঠায় দেয়। তো ব্লাডে পাঠাইতে হবে কারণ ব্লাড তারপর সেলের কাছে নিয়ে যাবে। তো আমাদের মূল কাজ হচ্ছে ব্লাডে পাঠানো। ব্লাডে পাঠানোর আগে অক্সিজেন যে পাথ অনুসরণ করছে অর্থাৎ এই যে বাইরে থেকে অক্সিজেন ঢুকে গতি দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে, নাক মুখ দিয়ে অক্সিজেন ঢুকে, তো ঢুকে লাংস পর্যন্ত আসে। এই যে নাক, নোজ থেকে লাংস পর্যন্ত আসলো, অর্থাৎ ব্লাডে যাওয়ার আগে যেই পাথ দিয়ে আসছে এটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট। আর গ্লুকোজ এই যে আমাদের খাইলাম পেট স্টামাক হয়ে ইন্টেস্টাইন পর্যন্ত গেল, এই ইন্টেস্টাইন স্টামাক থেকে যে ব্লাড পর্যন্ত আসবে আমরা যেই খাইলাম সেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআইটি বা এলিমেন্টারি ট্র্যাক্ট, বা ওটা হচ্ছে আরেক ট্র্যাক্ট। ওই ট্র্যাক্ট আমরা এখন আলোচনা করবো না, ওটা আমরা নেক্সট যে চ্যাপ্টার সেখানে আলোচনা করব। আজকের যে আলোচনা সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে। রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি আসলে বুঝতে পারছি যে আমরা সেটা কি আলোচনা করব। তো রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা, নেক্সট স্লাইডে আমরা একটু যাই। আমরা বুঝলাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট যেদিক দিয়ে বাতাসটা ঢুকে ঢুকে লাংস পর্যন্ত যায়, যেই পথ দিয়ে যায় সেটা হচ্ছে রেসপিরেটরি প্যাসেজ। তো কি কি দিয়ে যায় আমরা যদি দেখি, এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে এয়ার। এয়ার যাবে কোন দিক দিয়ে? নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে। তো ঢুকে যে এরিয়াটা নাক দিয়ে ঢুকে যে এরিয়াটা পাবে এটা হচ্ছে নেজাল ক্যাভিটি। তারপর যে এরিয়াটা পাবে এটা হচ্ছে নেজোফেরিংস। নেজোফেরিংসে কি থাকবে? এয়ার থাকবে, কারণ এয়ার তো নাক দিয়ে আসতেছে এখানে আসবে। তারপরে আছে ওরোফেরিংস। তো ওরোফেরিংসে কি থাকবে? ওরোফেরিংসে আমাদের এয়ার প্লাস ফুড দুইটাই থাকবে। কারণ কি? এয়ার তো নাক দিয়ে আসতেছে, আর এই দিক দিয়ে মুখ দিয়ে তো ফুডও যায়, এদিক দিয়ে ফুডও আসতেছে, তার মানে এখানে দুইটাই থাকবে। তারপর আরেকটা এরিয়া আছে, এটা হচ্ছে ফেরিংস। ফেরিংসের মানে লাস্ট এরিয়া যেটা ল্যারিঙ্গো ফেরিংস, এখানে এয়ার ফুড দুইটাই থাকবে বলা যায়, কিংবা বলা যায় খালি ফুড থাকবে। এখান থেকে এসে আমাদের এয়ার যেটা এটা ল্যারিংস দিয়ে ভাগ হয়ে যাবে। এয়ার চলে যাবে সামনে ল্যারিংস দিয়ে ট্রাকিয়া হয়ে লাংস পর্যন্ত, আর ফুড চলে যাবে ইউসোফেগাস দিয়ে স্টামেক পর্যন্ত পিছনে। অর্থাৎ ল্যারিঙ্গো ফেরিংস থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই জিনিসটা আমরা জানবো যে আমাদের কি কি প্যাসেজ আছে, কোন দিক দিয়ে এয়ার যায়। প্রথমে নেজাল ক্যাভিটি, তারপর ফেরিংস, ফেরিংসের পার্ট আছে তিনটা, ল্যারিংস, ল্যারিংসের ট্রাকিয়া, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এটার নাম দেওয়া হয়েছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ল্যারিংস এর পরবর্তী হচ্ছে ট্রাকিয়া শুরু হয়। ট্রি কেন? ট্রি বলতে আমরা বুঝি যে একটা ছোট চারা গাছ, এটা যখন বড় হবে এটা ডিভাইড হবে, বিভিন্ন ব্রাঞ্চ দিবে। এই যে ব্রাঞ্চ দিচ্ছে, তো ব্রাঞ্চ দেওয়া মানে ট্রি। এখানেও সেম কাহিনী, সেই ল্যারিংসের পরে এখানে আছে ট্রাকিয়া, ল্যারিংসের পরে এখানে আছে ট্রাকিয়া। এই ট্রাকিয়া নিচের দিকে যতই যাচ্ছে ততই ব্রাঞ্চ হচ্ছে, যত ব্রাঞ্চ হবে এর জন্য এটাকে বলা হয় ট্রি। যেহেতু এটা নিচের দিকে ব্রাঞ্চ হচ্ছে, উপরের দিকে না নিচের দিকে, এই জন্য বলা হয় ইনভার্টেড ট্রি। এটা 23 বার ডিভাইডেড হয়। তো ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি সম্পর্কে আমরা একটু জানবো, যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি এটা কি। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম শোয়িং দি টু জোনস অফ ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি শুরু হয় ট্রাকিয়া দিয়ে। এর উপরে কি আছে? এর উপরে আছে আমরা জানি নেজাল ক্যাভিটিস, নেজাল ক্যাভিটি আছে, তারপর আছে ফেরিংস, তারপর আছে ল্যারিংস। আচ্ছা, তারপরে ট্রাকিয়া দিয়ে শুরু। ট্রাকিয়াতে আসার পর ট্রাকিয়ার পরবর্তী ট্রাকিয়াকে আমরা বলি জিরো জোন। এই জিরো জোন ট্রাকিয়া একবার ডিভাইড হয়, ডিভাইড হয়ে ব্রঙ্কাই তৈরি করে। ট্রাকিয়া ডিভাইড হয়ে ব্রঙ্কাই তৈরি করে একবার। তো ব্রঙ্কাই ডিভাইড হইতে হইতে ব্রঙ্কিওল তৈরি করে, ব্রঙ্কিওল আরো ডিভাইড হয়ে টার্মিনাল ব্রঙ্কিওল, তার পরবর্তীতে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক তৈরি করে। কিভাবে করে এটা আমি পরে দেখাচ্ছি। তো ট্রাকিয়া টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত ডিভাইড হইতে হইতে ট্রাকিয়া ব্রঙ্কাই ব্রঙ্কিওল টার্মিনাল ব্রঙ্কিওল 16 বার ডিভাইডেড হয়। এই ফার্স্ট 16 জেনারেশন এটাকে বলা হয় কন্ডাক্টিং জোন, এটাকে বলা হয় কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন কেন? কারণ এর কাজ হচ্ছে এয়ারকে কন্ডাক্ট করা, এয়ার কন্ডাক্ট করে নিয়ে যাওয়া। আচ্ছা, আমরা রেসপিরেটরি যেই সিস্টেম এটার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে কি হয় বারবার? আচ্ছা, মেইন কাজ কি ছিল? এটা হচ্ছে এয়ার। এয়ারকে আমরা সামহাউ
বডির ভিতর নিয়ে আসছি, বডির ভিতর কোথায় নিয়ে আসছি, লাংসে নিয়ে আসছি। লাংসে নিয়ে আসলে তো আমার কাজ শেষ না, তাই আমার কোনো মতো ব্লাডে পাঠাইতে হবে। তো ব্লাডে পাঠাইতে পারি, তখন ব্লাড এটা সেল পর্যন্ত নিয়ে যাবে। তো ইয়ারের মধ্যে কি আছে, অক্সিজেন আছে। অক্সিজেনটা লাং পর্যন্ত আসছে, আসার পর এখানে এয়ার আছে, আর ব্লাড যেটা এটা হচ্ছে ফ্লুইড। অক্সিজেনটাকে এয়ার থেকে ফ্লুইডের মধ্যে ট্রান্সফার করতে হবে। যেই কারণে এটা ট্রান্সফার হয় আমরা সেটাকে বলি গ্যাসেস এক্সচেঞ্জ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের অক্সিজেনটা আমরা লাং পর্যন্ত আনলাম, এনেই শেষ না, এটাকে ব্লাডে পাঠাইতে হবে। যেভাবে লাং থেকে ব্লাডের মধ্যে, লাংয়ে অক্সিজেনটা বাতাস হিসেবে আছে, তো বাতাসের মধ্যে আছে, সেই বাতাসের মধ্যে থেকে এয়ার থেকে আমি ব্লাডের মধ্যে অক্সিজেনটা যেভাবে পাঠাবো সেটাকে বলা হয় গ্যাসেস এক্সচেঞ্জ। অর্থাৎ এক্সচেঞ্জ হয়েছে এয়ার এবং ফ্লুইডের মধ্যে। এই এক্সচেঞ্জটা করে রেসপিরেটরি জোন যেটা সেটা। তার মানে রেসপিরেটরি জোন এই এক্সচেঞ্জের কাজটা করে। কন্ডাক্টিং জোন টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ওরা এই গ্যাসটাকে ওই লাং পর্যন্ত নিয়ে যায়। তার মানে গ্যাসেস এক্সচেঞ্জ এখানে হয় না, এখানে শুধু হয় ট্রান্সপোর্ট। আমরা এটাই জানবো যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রির দুইটা জোন আছে, একটা কন্ডাক্টিং জোন, একটা রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন হচ্ছে ফার্স্ট 16 জেনারেশনস, এখানে ট্রান্সপোর্ট হয়। রেসপিরেটরি জোন হচ্ছে নেক্সট বা রিমেইনিং 7 জেনারেশনস, এখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। কেন হয়? কারণ এখানে এলভিওলাই আছে। তো আমরা রেসপিরেটরি জোনকে রেসপিরেটরি জোন কেন বলছি? কারণ এখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। হয় কেন? কারণ এলভিওলাই আছে। এর আগ পর্যন্ত কোনো এলভিওলাই ছিল না, এই জন্য কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় নাই, এই জন্য একে বলা হয় ডেড স্পেস। ডেড স্পেস কেন বলা হয়? কারণ আমাদের রেসপিরেটরি সিস্টেমের মেইন যে কাজ সেটা ছিল গ্যাসেস এক্সচেঞ্জ করানো, বাট এখানে সেই কাজটা হচ্ছে না, কারণ কোনো এলভিওলাই নাই। এখানে কি হচ্ছে, কন্ডাক্ট, এয়ার কন্ডাক্ট হচ্ছে, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে আমরা এয়ারটাকে নিয়ে লাং পর্যন্ত নিয়ে যাচ্ছি, একদম লাংসের যে ভিতর পর্যন্ত, লাংসের লাস্ট ডেস্টিনেশন এলভিওলার স্যাক, এলভিওলাই পর্যন্ত নিয়ে যাচ্ছে। আমি আশা করি বুঝতে পারছি ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিটা কি জিনিস। এইরকম যে ব্রাঞ্চিং হলো ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, তো ব্রাঞ্চিং হলো, ব্রাঞ্চিং এর সুবিধাটা কি, এটা ইম্পর্টেন্স। এক কথায় যদি আমি বলতে যাই, এটার সুবিধাটা হচ্ছে ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ। ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ, এটা হচ্ছে সুবিধা, মানে ইম্পর্টেন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্স। ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ কিভাবে করে, তুমি চিন্তা করো হাল্কের কথা। ধরো যে হাল্কের কাছে 1000 মানুষের শক্তি আছে। এখন হাল্ককে তুমি বললা, হাল্ক তুমি 1000 মানুষের ঘরে ঘরে খাদ্য বিতরণ করে আসো, মানে খাদ্য আজকে বিতরণ হবে, 1000 মানুষের ঘরে দিয়ে আসো। তো যদিও হাল্কের কাছে 1000 মানুষের শক্তি আছে, তার জন্য এটা কষ্টকর যে সে 1000 ঘরে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে যাবে, গিয়ে খাবার দিয়ে আসবে। রেদার আমি যদি এই কাজটা করতাম, যে হাল্ককে 1000 মানুষের শক্তি না দিয়ে, হাল্কের যে 1000 মানুষের শক্তি আছে 1000 মানুষকে ডিস্ট্রিবিউট করে দিতাম। এবার 1000 মানুষকে আমি বলতাম তোমরা প্রত্যেকে একটা একটা করে ঘরে যাও, ঘরে গিয়ে খাদ্যটা দিয়ে আসো, তাহলে এটা বেশি ইফেক্টিভ হতো, সময় কম লাগতো, এবং মানে প্রেশার কম পড়তো। এই কাজটা এখানে হয়। আমরা যত ব্রাঞ্চিং করছি, ধরো একটা অ্যালভিওলাই, আচ্ছা এখানে আছে, ধরো একটা অ্যালভিওলাই, এত বড় একটা অ্যালভিওলাই, সমস্ত বাতাস, লাংসের সমস্ত বাতাস এখানে আসছে। এখান থেকে সে ব্লাডে যাবে, যাওয়া ওর জন্য যতটা সহজ, তার চেয়ে বেশি সহজ হবে এরকম যে আমি অনেকগুলো অ্যালভিওলাই এখানে থোকা থোকা দিব, এবং প্রত্যেকেই বলবো তোমরা ব্লাড পাঠাও, মানে অক্সিজেন ব্লাডে পাঠাও। তো প্রত্যেকে যেহেতু কাজটা ডিস্ট্রিবিউট করে নিছে, তার জন্য কাজটা করা সহজ, মানে তার সারফেস এরিয়াটা বেড়ে গেছে, কাজ করার ক্ষেত্রটা বেড়ে গেছে। এর জন্য সারফেস এরিয়া বাড়ানোর মাধ্যমে সে ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। আরেকটা হচ্ছে ডিক্রিজ এয়ার ফ্লো ভেলোসিটি, অর্থাৎ যে বেগটা আছে বাতাসে সেটা কমায় দেয়। আমরা যখন বাহির থেকে অ্যাটমসফিয়ার থেকে এয়ার ভিতরে নিই, লাংস পর্যন্ত যায়, যত ব্রাঞ্চিং হয়, তোমরা চিন্তা করো একটা মেইন রোড, এই রোডে তুমি অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছ, তখন দেখলা যে দুটো মোড় সামনে দুই দিকে চলে গেছে, তো তোমার একটু স্লো করতে হবে, স্লো করে তুমি একটা মোড়ে তাকে টার্ন করবা। সেম বাতাস যখন যায়, ট্রাকিয়ে দিয়ে যায়, যখন ব্রাঞ্চিং শুরু হয় তখন বাতাসটা বাড়ি খায়, পাইপের মধ্যে বাড়ি খাইতে খাইতে এটার স্পিড ভেলোসিটি কমে যায়। ভেলোসিটি কমলে কি সময় মানে কি সুবিধা হবে, এটা হচ্ছে সে ইফেক্টিভলি গ্যাস এক্সচেঞ্জটা করার মতো পর্যাপ্ত সময় পাবে। তাহলে আমাদের সেই একটা কথা, ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ এখানে হয়। এবার হিস্টোলজি অফ ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি। তো ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি আমরা কি জানি, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি শুরু হয় কোত্থেকে, ট্রাকিয়া থেকে, শেষ হয় কোথায়, এলভিওলাসে, এলভিওলাস। এই পুরোটা হিস্টোলজিটা আমাদের জানতে হবে। হিস্টোলজিটা কি, ট্রাকিয়া, ট্রাকিয়া এবং লার্জ ব্রঙ্কাই, এটা হচ্ছে ধরো একটা পাইপ, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে লার্জ ব্রঙ্কাই। এই পুরোটা কার্টিলেজ দ্বারা আবদ্ধ থাকে। এই সাদা সাদা এগুলো ধরো হচ্ছে কার্টিলেজ, হচ্ছে কার্টিলেজ, লার্জ কি বলে, কার্টিলেজ আর কি, লার্জ ব্রঙ্কাই পর্যন্ত। কি করে এই কার্টিলেজের কাজ হচ্ছে রিজিডিটিটা মেনটেন করা, রিজিডিটি অফ দি ট্রাকিয়া অ্যান্ড দি লার্জ ব্রঙ্কাই। রিজিডিটি মানে কি, তোমরা দেখতে পারতেছো ট্রাকিয়া যে পাইপ লাইক স্ট্রাকচার, এটা কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারতেছি, তাই না? এখানে যদি কার্টিলেজ না থাকতো, আমরা এখন শীতকাল, আমরা যদি মাফলার পেঁচাই, মাফলার যদি টান লাগে বা কোনো ধরে, মানে কোনো কারণে এখানে যদি আমরা প্রেশার পড়তো, তাহলে কিন্তু কার্টিলেজ না থাকলে এই এয়ারওয়েটা অবস্ট্রাক্ট হয়ে যেত।
তখন কি হইতো, আমরা বাতাসটা যে এয়ার ফ্লো যে পথ দিয়ে যায় সেই পথটা কনস্ট্রিক্ট হয়ে যাওয়ার জন্য আমাদের শ্বাসকষ্ট হইতো, আমরা মারাও যেতে পারতাম। বাতাস তো যাচ্ছে না, এটা কনস্ট্রিক্ট হয়ে গেলে। এই জিনিসটা হয় না কেন? কারণ এখানে কার্টিলেজ আছে, রিজিডিটিটা মেনটেন করতেছে। কারণ এরা লাংসের বাইরে, এদেরকে সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই, আসেই এ কার্টিলেজ। তবে এটা ব্রঙ্কাই পর্যন্ত এটা সীমাবদ্ধ, ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওল এই জিনিসটা যায় না। কারণ কি? কারণ সেগুলো তো লাংসের ভিতরে ঢুকে আছে, তো লাংসের বাইরে তো রিব কেজের একটা আলাদা আবরণ আছে, তো এই মানে ঝামেলাটা নাই যে কোনো কারণে এটা অবস্ট্রাক্ট হয়ে যাবে, সেই ঝামেলাটা এখানে নাই। তো এই ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলে স্মুথ মাসেল আছে, স্মুথ মাসেল। তো স্মুথ মাসেলের কাজ কি? স্মুথ মাসেলের কাজ হচ্ছে, এখানে কিন্তু কোনো কার্টিলেজ নাই, ব্রঙ্কিওলে কোনো কার্টিলেজ নাই, আছে কি স্মুথ মাসেল। তো স্মুথ মাসেল আমরা জানি এটা হচ্ছে ইনভলান্টারি কন্ট্রোল, ইনভলান্টারি কন্ট্রোল। ইনভলান্টারি কন্ট্রোল আমাদের হার্ট মাসেল যেটা কার্ডিয়াক মাসেল, সেটাও কিন্তু ইনভলান্টারি কন্ট্রোল। স্কেলেটাল মাসেল সেটা ভলান্টারি কন্ট্রোল। ইনভলান্টারি কন্ট্রোল, এখানে কোনো কার্টলেস নাই, আছে শুধু মাসেল। মাসেল কেন আছে? যে আমাদের যে এয়ার ফ্লো যে পাথটা, সেই এয়ার ফ্লোটা কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয় না। যেমন আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বেশি শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন হয়, বেশি ব্রিদিং নেওয়ার প্রয়োজন হয়, তার মানে তখন আমাদের এয়ার ফ্লোটা বাড়াই দিতে হয়। এয়ার ফ্লোটা বাড়াই দিয়ে কী হবে? সেই পাথটাকে যদি আমি ডাইলেট করে দিই, সেই পাথের ডায়ামিটারটা যদি আমি বাড়াই দিই, তাহলে আমাদের বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস এই দিক দিয়ে আসা যাওয়া করতে পারবে। তার মানে এই স্মুথ মাসেলের কাজটা হচ্ছে, তুমি যে এয়ার প্যাসেজ যেটা রেসপিরেটরি প্যাসেজ, সেটার ডায়ামিটারকে তুমি বাড়াইতেও পারবা, কমাইতেও পারবা। বাড়ালে বা কমালে কি হবে? তোমার যতটুকু অক্সিজেন প্রয়োজন কিংবা কার্বন ডাইঅক্সাইড এক্সপায়ার করা প্রয়োজন, তুমি সেটা করতে পারবা। এই কন্ট্রোলটা করা হয় স্মুথ মাসেল দিয়ে। এই জিনিসটা অ্যালভিওলাইতে নাই, থাকবে কেন? কারণ অ্যালভিওলের কাজ তো এটা না। অ্যালভিওলের কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করা। অ্যালভিওলার কাজ যেহেতু এটা না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যেই কাজ যেমন কার্টিলেজের কাজ হচ্ছে, যেহেতু এখানে আর কোনো আবরণ নাই, আর কোনো কি বলে প্রোটেক্টিভ মেকানিজম নাই, এই জন্য কার্টিলেজটা এটাকে কি বলে প্রোটেকশন দিচ্ছে, রিজিডিটিকে মেনটেন করতেছে। আর স্মুথ মাসেল যেহেতু আমার সবসময় সমপরিমাণ এয়ার ফ্লো লাগে না, এর জন্য এই জিনিসটাকে কন্ট্রোল করে স্মুথ মাসেল, যেটা ইনভলান্টারি, এটা আমাদের কনসিয়াসনেসের বাইরে অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। এপিথেলিয়াল লাইনিং, এই জিনিসটা একটু জানতে হবে। ৩টা অঞ্চল আমরা বললাম, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এটা ভাগ হয়ে ব্রঙ্কিওল, তারপর অ্যালভিওলাই। ট্রাকিয়া ব্রঙ্কাই, এই যে ধরো এটা হচ্ছে ট্রাকিয়া ব্রঙ্কাই, এখানে কি হয়? এয়ার, বাতাস, এটা সে ট্রাকিয়া দিয়ে নামতেছে। বাতাসের মধ্যে কি থাকে? বাতাস তো শুধু অক্সিজেন, বিভিন্ন কি বলে গ্যাস, শুধু তাই না, আরো অনেক কিছু থাকে, যেমন ডাস্ট থাকতে পারে, তারপর মাইক্রোবস, ফরেন বডিজ, ফরেন বডিজ, পার্টিকলস, এগুলো থাকতে পারে। বা এটা ধরো অনেক ঠান্ডা বাতাস হলো কুয়াশার দিন, এইসব জিনিস আমাদের একটু চেঞ্জ করতে হবে। কারণ আমাদের ডাস্ট যেগুলো, আমরা যখন নেজাল ক্যাভিটি দিয়ে বাতাস ঢুকিয়ে, তখন সেখানের যে লোমগুলো আছে, অনেক ডাস্ট সেখানে ট্র্যাপ করে ফেলে। তো মাইক্রোবস, ফরেন বডিজ যা এই দিক দিয়ে আসে, ট্রাকিয়া ব্রঙ্কাই দিয়ে আসে, এই জায়গায় আমাদের কিছু এপিথেলিয়াম আছে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এগুলো কলামনার বলা হয় কেন? কারণ এগুলো সিক্রেশন করে। যারা সিক্রেশন করে তারা অ্যাক্টিভ হয়, যেহেতু অ্যাক্টিভ হয় এর জন্য এই সেলগুলো লম্বা লম্বা কলামনার। এবং সিলিয়েটেড কেন? কারণ এইসব মাইক্রোবসকে ট্র্যাপ করতে হবে, এই জন্য সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এখানে থাকে। এবং সব শেষে যেটা অ্যালভিওলাইতে থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা একদম সিম্পল সেল, অর্থাৎ একদম পাতলা পাতলা সেল। এগুলো পাতলা কেন? কারণ যদি পাতলা না হয় তাহলে আমার ইফেক্টিভ গ্যাস এক্সচেঞ্জ এখানে হবে না। তো মোটা হয়, গ্যাস এক্সচেঞ্জে মানে এফিসিয়েন্সি অত হবে না যতটুকু পাতলা হইলে হবে। এখানে যাতে এক্সচেঞ্জ সুন্দর করে হতে পারে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এর জন্য এগুলো হচ্ছে সিম্পল, একদম সিম্পল স্কোয়ামাস। মাঝখানে যেটা আছে ব্রঙ্কিওল, এটা হচ্ছে কিউবয়েডাল, অর্থাৎ শুরুর দিকে ছিল কলামনার, নিচে ছিল একদম পাতলা পাতলা, মাঝখানে এটা পাতলা পাতলা হচ্ছে আর কি, কিউবয়েডাল শেপ। এটা হচ্ছে কিউবয়েডাল শেপ। এই হিস্টোলজিটা একটু জানা লাগবে। তারপর হচ্ছে ফাংশনস অফ দি রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা, তো রেসপিরেটরি ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন, আর নন রেসপিরেটরি ফাংশন আছে। তার আগে আমি একটু বলে দিই যে রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা আমরা বোঝাচ্ছি আমাদের বাতাস, এই ডায়াগ্রামটা আসলে আমাদের সব জায়গায় লাগতেছে। ইয়ার থেকে আমাদের কোথায় যায়? ইয়ার থেকে যায় বডির ভিতরে। বডির ভিতরে বলতে আমরা বোঝাচ্ছি লাংসে যায়। লাংস থেকে এটা আমরা ব্লাডে যদি পাঠাই, সে ব্লাডটা ওটাকে সেল পর্যন্ত নিয়ে যাবে। এই এয়ারটা লাংস পর্যন্ত যে আসলো, এই আসা এখানে কিন্তু এয়ার হিসেবে আসছে, এখানে অক্সিজেনটা এয়ার হিসেবে অর্থাৎ বাতাসের মধ্যেই আছে, তারপর ডিফিউজড হয়ে ব্লাডের মধ্যে চলে যায়। এই যে লাং পর্যন্ত আসা, এতটুকুকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট।
তারপরে ব্লাডে যাওয়া এবং ব্লাড থেকে সেল পর্যন্ত যাওয়া, এতটুকু রেসপিরেশনের পার্ট অফ রেসপিরেশন, বাট নট রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট না, রেসপিরেটরি ট্র্যাক্ট না। তো ট্র্যাক্ট বলতে আমরা বোঝাচ্ছি লাংস পর্যন্ত, আরো স্পেসিফিকলি বললে অ্যালভিওলাস পর্যন্ত। তাহলে অ্যালভিওলাসে কি কাজ হয়? গ্যাস এক্সচেঞ্জ হয়, এটা হচ্ছে মেইন ফাংশন। অ্যালভিওলাস থেকে গ্যাস এক্সচেঞ্জ করে আমরা এই অক্সিজেনটাকে ইয়ার থেকে ব্লাডের মধ্যে পাঠাই দিই। এটা কোথায় হয়? অ্যাটমসফিয়ার এবং ব্লাডের মাঝখানে। ব্লাড এবং অ্যাটমসফিয়ার বা অ্যালভিওলাসের মাঝখানে এই কাজটা হয়ে থাকে, হচ্ছে রেসপিরেটরি ফাংশন। আর নন রেসপিরেটরি ফাংশন আমরা যেটা হিস্টোলজি পড়লাম সেখান থেকেই বোঝা যায়। অলফ্যাকশন, এটা কোথায় হয়? নেজাল ক্যাভিটিতে হয়। ভোকালাইজেশন ল্যারিংসে হয়। ডাস্ট প্রিভেনশন, ওই যে ডাস্ট পার্টিকেলস আমরা ট্র্যাপ করে ফেলি, কোথায় করি? নেজাল ক্যাভিটিতে করি, কিংবা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম যেখানে আছে, ট্রাকিয়া, লার্জ ব্রঙ্কাই, সেখানে করি। ডিফেন্স মানে মেকানিজম এটাও একই। তো এরকম ওয়াটার ব্যালেন্স, বডি টেম্পারেচার লস, অ্যাসিড ব্যালেন্স, অ্যাসিড বেস রেগুলেশন, এসিই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম সিক্রেশন ইত্যাদি, এই ফাংশনগুলো আছে। নার্ভ সাপ্লাই, আমরা এখন নার্ভ সাপ্লাই দেখব। নার্ভ সাপ্লাই অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এর আগে একটু বলে নিই যে নার্ভ আসলে কাকে সাপ্লাই দেয়। নার্ভ সাপ্লাই দেয় দুইটা জিনিস, একটা হচ্ছে মাসেল আর একটা হচ্ছে গ্ল্যান্ড। তো আমরা এখন পড়তেছি রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে মাসেল কোনটা? এখানে মাসেল হচ্ছে স্মুথ মাসেল। তো স্মুথ মাসেল আমি বললাম যে এটা ইনভলান্টারি। ইনভলান্টারি ইনভলান্টারি মানে এটা আমাদের কনসাসনেস এর বাইরে অটোমেটিক কন্ট্রোল হয়। যেহেতু অটোমেটিক কন্ট্রোল হয় এবং গ্ল্যান্ডের সিক্রেশন, সমস্ত গ্ল্যান্ডের সিক্রেশনই ইনভলান্টারি। যেমন সাপোজ যে তুমি সোয়েট গ্ল্যান্ড, আমাদের অনেক গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড আছে অনেক, স্যালাইভারি গ্ল্যান্ড। তো সোয়েট গ্ল্যান্ড, তুমি এখন, আমি যেমন মানে বসে আছি, এখন শীতকাল ঠান্ডা, আমি বসে আছি, কিন্তু আমি কি চাইলেই সোয়েট গ্ল্যান্ড দিয়ে ঘাম বের করতে পারবো? সোয়েট বের করতে পারবো? আমি কি চাইলেই ঘামতে পারবো? আমি চাচ্ছি ঘামতে, কিন্তু এখন ঘামতে পারতেছি না। এটা আমার ইচ্ছাধীন না, এটা আমার কনসিয়াসনেসের আন্ডারে না, এটা আনকনসিয়াস, মানে এটা অটোমেটিক কন্ট্রোল হয়, যেহেতু এটা ইনভলান্টারি সাপ্লাই বাই নার্ভের। যেহেতু ইনভলান্টারি কন্ট্রোল, আন্ডার ইনভলান্টারি কন্ট্রোল গ্ল্যান্ড, এর জন্য এই সাপ্লাইটাতে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেহেতু অটোমেটিক, এটা নিজের অবস্থা বুঝে। আমি যখন এক্সারসাইজ করি, ব্যায়াম করি বা দৌড়াই, তখন কিন্তু আমি এবার মানে ঘেমে যাবো, তখন আমার আবার ভাবতে হবে না, আমার চিন্তা করতে হবে না যে আমি ঘামতে চাচ্ছি না, তখন দৌড়াইলে অটোমেটিক আমি ঘেমে যাবো। যেহেতু অটোমেটিক হচ্ছে, এর জন্য এই সাপ্লাইটা দেয় অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক, একটা হচ্ছে সিম্পাথেটিক। আমি একটা বুঝাই, তোমরা আরেকটা বুঝে নিবা। তো প্যারাসিম্পাথেটিক প্রথমে মাসেলের উপর কি কাজ করে, তারপর গ্ল্যান্ডের উপর কি কাজ করে। মাসেলে এটা কনস্ট্রিক্ট করে, মাসেলকে কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট। আর গ্ল্যান্ডে কি করে? গ্ল্যান্ডের সিক্রেশনকে বাড়ায় দিবে, অর্থাৎ দুটো ভিন্ন কাজ করতেছে। মাসেলকে কনস্ট্রিক্ট করতেছে, ডায়ামিটার কমাই দিচ্ছে, এবং গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় দিচ্ছে। ঠিক আছে, তার মানে একটা কমাই দিচ্ছে, একটা বাড়াই দিচ্ছে। এটা হচ্ছে প্যারাসিম্পাথেটিক। সিম্পাথেটিকের এর হচ্ছে উল্টাটা। কি কি রিসেপ্টর এখানে ইউজ হয় তোমরা একটু দেখবা। সিম্পাথেটিকে বিটা এবং আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস। আচ্ছা, এবার রেসপিরেটরি প্যারেনকাইমা। এতক্ষণ আমরা কোন জায়গায় আসলাম? আমরা বাতাস, এই বাতাস যে একটা আছে, ইয়ারের মধ্যে অনেক কিছু আছে, অক্সিজেন, N2, CO2, H2O, ওয়াটার ভেপর, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে আর্গন গ্যাস, এগুলো আছে। তো ওয়াটারটাকে আমরা এই অ্যাটমসফিয়ার থেকে বডির ভিতরে নিয়ে আসছি, স্পেসিফিকলি বললে লাংসে নিয়ে আসছি, আরও স্পেসিফিকলি বললে অ্যালভিওলাইতে নিয়ে আসছি, লাংসের একদম লাস্ট যে ডেস্টিনেশন সেখানে নিয়ে আসছি। অ্যালভিওলাইতে আনার পর, অ্যালভিওলাইতে সে বাতাস হিসেবে আসে, ইয়ার হিসেবে আসে। তারপর এটাকে আমার পাঠাইতে হবে ব্লাডে। ব্লাড হচ্ছে একটা ফ্লুইড। এই অক্সিজেনটা বাতাস থেকে ফ্লুইডে যে আসবে, এই এক্সচেঞ্জ করার যেই সিস্টেম, এটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। আমরা এটা বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট। এই গ্যাস এক্সচেঞ্জটা যেইখানে করবে সেটা হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস থাকলে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা হবে। তো রেসপিরেটরি প্যারেনকাইমা মানে হচ্ছে আমাদের এই গ্যাস এক্সচেঞ্জটা আমাদের মেইন ফাংশন। যেই জায়গাটুকু গ্যাস এক্সচেঞ্জ করে তাকে একসাথে ইন টোটাল বলা হয় রেসপিরেটরি প্যারেনকাইমা। যেমন এই ডায়াগ্রামটা আমি একটু দেখি। এটা হচ্ছে একটা ব্রঙ্কাস, ডিভাইডেড হয়ে যেতে ব্রঙ্কিওল। উপরের দিকে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, নিচের দিকে রেসপিরেটরি ব্রঙ্কিওল। তো টার্মিনাল ব্রঙ্কিওল কেন? কারণ এখানে কোনো অ্যালভিওলাস নাই, যেখান থেকে অ্যালভিওলাস শুরু হয়েছে সেখান থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল শুরু হয়েছে। এই টার্মিনাল ব্রঙ্কিওল ডিভাইড হয়ে এখানে একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল চলে যাচ্ছে। তো রেসপিরেটরি ব্রঙ্কিওল পরে কি হয়? রেসপিরেটরি ব্রঙ্কিওল আরও ডিভাইড হয়ে অ্যালভিওলার ডাক্ট তৈরি করে। অ্যালভিওলার ডাক্টের মধ্যে অ্যালভিওলাসগুলো এইভাবে থোকা অ্যালভিওলাসগুলো কানেক্টেড থাকে। এই একটা অ্যালভিওলাসকে বলা হয় অ্যালভিওলাস। এই একটা থোকার মতো পুরা যে স্ট্রাকচার, এই থোকাটাকে বলা হয় অ্যালভিওলার স্যাক।
আমি হয়তো বুঝাতে পারছি। অ্যালভিওলার স্যাক, এই টার্মিনাল ব্রঙ্কিউল ভাগ হয়ে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল শুরু হয়, রেসপিরেটরি ব্রঙ্কিউল, তারপর ভাগ হয়ে যে অ্যালভিওলার ডাক্ট এবং অ্যালভিওলাস, এবং অ্যালভিওলাসগুলো যেখানে ওপেন হয়, অর্থাৎ এই ডাক্টের মাঝে যেখানে ওপেন হয় সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়া। এই টোটাল একটা যে ইউনিট, এটাকে বলা হয় রেসপিরেটরি ইউনিট, কারণ পুরাটাই গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে, কারণ এখান থেকেই অ্যালভিওলাস শুরু হয়েছে, এই জন্য পুরো ইউনিটটা গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। সেম এই পাশেও আরেকটা, এটাও আরেকটা রেসপিরেটরি ইউনিট। কারণ কি, এটা হচ্ছে একটা রেসপিরেটরি ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল ডিভাইড হয়ে অ্যালভিওলার ডাক্ট হচ্ছে, অ্যালভিওলার ডাক্টের মধ্যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসগুলো ওপেন করছে অ্যাট্রিয়াতে। এরকম বিভিন্ন রেসপিরেটরি ইউনিট অল টুগেদার এরা যা হয় সেটা হচ্ছে রেসপিরেটরি প্যারেনকাইম, অর্থাৎ রেসপিরেশন মেইন ফাংশন যেটা গ্যাস এক্সচেঞ্জ এখানে হয়ে থাকে। এখানে এটাই লেখা আছে, তো রেসপিরেটরি প্যারেনকাইমার ইচ ইউনিটে কি কি আছে আর কি। এখানে ইচ ইউনিট অফ রেসপিরেশন কি কি আছে। এক হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল ডিভাইড হয়ে ডাক্ট, ডাক্টের মধ্যে কি থাকে অ্যালভিওলাই, তো অ্যালভিওলার যেখানে ওপেন হয় সেটা হচ্ছে অ্যাট্রিয়া। এগুলো মিলে একটা ইচ ইউনিট রেসপিরেশন, এখানে কি হয়, এখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, এবং এটাই হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দি লাং। আমরা বুঝতে পারলাম যে অ্যালভিওলাই তাহলে খুবই ইম্পর্টেন্ট, গ্যাস এক্সচেঞ্জটা মেইনলি হয় অ্যালভিওলাইতে। অ্যালভিওলাই না থাকার কারণে টার্মিনালি ব্রঙ্কিওল, টার্মিনালি কি বলে এটাকে, টার্মিনাল ব্রঙ্কিওল হয়েছে। অ্যালভিওলাস থাকার কারণে রেসপিরেটরি ব্রঙ্কিওল হয়েছে, কারণ এখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাই আমাদের লাংস আছে দুইটা, বোথ লাংসে আমাদের অ্যালভিওলাই হচ্ছে 300 মিলিয়ন। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 3 মিলিয়ন সমান 30 লক্ষ, জানি আমাদের অনেক কাহিনী হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত, 30 লাখ না 3 লাখ 3 মিলিয়ন নাকি, এটা অনেক কাহিনী হয়েছে। এটা হচ্ছে 300 মিলিয়ন, কত হয় তোমরা বের করে নিও। আর অ্যালভিওলাসের ডায়ামিটার এটা হচ্ছে 0.2 মাইক্রোমিটার অ্যাপ্রক্সিমেটলি। অ্যালভিওলাই যেটা, প্রত্যেকটা অ্যালভিওলাই যে প্রত্যেকটা ছোট ছোট গোল্লা, একটা থোকা, এই থোকাকে বলা হয় অ্যালভিওলার স্যাক, আর প্রত্যেকটা গোল্লাকে বলা হয় অ্যালভিওলাই। প্রত্যেকটা গোল্লা এই যে এরকম এই ছবির মতো পালমোনারি ক্যাপিলারি দ্বারা সারাউন্ডেড, পালমোনারি ক্যাপিলারি দিয়ে সারাউন্ডেড। এটার কাজ কি আমরা পরবর্তী স্লাইড এটা দেখব। অ্যালভিওলাই, আমরা এখন অ্যালভিওলাইতে চলে আসছি, মানে এখন আমাদের ইয়ারটা অ্যালভিওলাইয়ের মধ্যে আছে। বাতাস আমরা বাইরে থেকে অ্যালভিওলাইয়ের মতো নিয়ে আসছি, এটা হচ্ছে লাংসের শেষ ডেস্টিনেশন। এখানে ইয়ারটা আসছে, বাতাসটা আসছে, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, আরো অনেক উপাদান আছে। অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে তারপর এই যে ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি, এর মধ্যে অক্সিজেনটা চলে যাবে, অক্সিজেনটা আসবে, আবার কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এখানে আসবে, ব্লাড থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে আসবে। অ্যালভিওলাই এটা আসলে কি নিয়ে গঠিত, অ্যালভিওলাই দুইটা সেল নিয়ে গঠিত, টাইপ 1 সেল এবং টাইপ 2 সেল। আদার্স কিছু সেলস আছে যেমন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, নিউরোএন্ডোক্রাইন সেল, মাস্ট সেল। টাইপ 1 সেল এটা অ্যালভিওলার যে সারফেস, অ্যালভিওলার যে একটা সারফেস, এই সারফেসের 95% হচ্ছে টাইপ 1 সেল, টাইপ 1 সেল হচ্ছে 95%, আর টাইপ 2 সেল এটা হচ্ছে মাত্র 5%। টাইপ 1 সেল যেহেতু 95%, অর্থাৎ গ্যাসেস এক্সচেঞ্জের জন্য এই জিনিসটাই দায়ী, টাইপ 1 সেল এটা গ্যাসেস এক্সচেঞ্জের জন্য দায়ী। আর টাইপ 2 সেল যেটা, এটা হচ্ছে কি বলে, সারফেক্টেন্ট ক্ষরণ করে। আমি বলছিলাম যে অ্যালভিওলাসের যে লাইনিং এপিথেলিয়াম, এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস। তো এটা কিন্তু আসলে টাইপ 1 সেল যেটা সেটা টাইপ 1, কারণ এখান দিয়ে গ্যাস এক্সচেঞ্জটা হয়। টাইপ 2 সেল যেটা, এটা কিন্তু তোমরা দেখতেছো কিউবয়েডাল ইন শেপ, কিউবয়েডাল ইন শেপ। তো যেহেতু 95% সারফেস এরিয়ার টাইপ 1 সেল, এই জন্য আমরা সেটাকেই কনসিডার করি। তবে যদি বলে ইন টোটাল নাম্বার কত, তাহলে কিন্তু 40% হচ্ছে টাইপ 1 সেল আর 60% হচ্ছে টাইপ 2 সেল। মানে যদি বলে সংখ্যায় সবচেয়ে বেশি কোনটা, তাহলে সংখ্যায় সবচেয়ে বেশি আছে টাইপ 2 সেল, কিন্তু সারফেস এরিয়ার মধ্যে, সারফেসের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, তাহলে টাইপ 1 সেল হবে। আচ্ছা, টাইপ 2 সেলের কাজটা কি তাহলে, টাইপ 2 সেলের কাজটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করা। আচ্ছা, টাইপ 2 এটা হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করা আর কি। সারফেক্টেন্ট কি এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। সারফেক্টেন্ট আমরা এক কথায় বললে এটা সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট, সারফেস টেনশন কে লোয়ারিং এজেন্ট। সারফেস টেনশনটা কি, সারফেস টেনশন তোমরা পৃষ্ঠটান ফিজিক্সে পড়ছো। ধরো একটা বায়ু, এটা সেটা বায়ু মাধ্যম। আচ্ছা, চার্জ শেষ হয়ে গেছে, আমি চার্জে লাগাইনি। আচ্ছা, ফাইন, এটা হচ্ছে বায়ু মাধ্যম। আচ্ছা, বায়ু মাধ্যম এটা হচ্ছে এয়ার। আর নিজে ধরো একটা মাধ্যম, এটা হচ্ছে ফ্লুইড বা পানি আছে এখানে, হ্যাঁ এখানে পানি আছে, ফ্লুইড। ফ্লুইডে আমরা জানি যে বায়ুর যে অণুগুলো আছে, অণু,
সেম ফ্লুইডে যে অণুগুলো আছে, এই বায়ু এবং পানি এই দুইটার অণুর মধ্যে যে আকর্ষণ হবে তার চেয়ে পানি এবং পানির অণুর মধ্যে যে আকর্ষণ সেটা বেশি। এই বেশি হওয়ার কারণে যেহেতু এই সারফেসটাতে বাতাস এবং পানি এরা মিলিত হওয়ার চেষ্টা করতেছে, এর জন্য বাতাসের অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ করবে এবং পানির অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ করে একটা অবতল গঠন সৃষ্টি করবে, একটা নিচে দিয়ে কোলাপস হতে যাবে, উপর দিয়ে কোলাপস হবে এবং ফ্লুইড যেটা নিজের দিকে কোলাপস হতে যাবে। এই এই যে কোলাপস হতে যাওয়ার যে প্রবণতা এটাকে বলা হয় পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এই সারফেস টেনশনটা কমায় সারফেক্টেন্ট। কেন কমায়, কি দরকার, এটা আমরা দেখব। তো সারফেক্টেন্ট রিলিজ হয় টাইপ 2 সেল থেকে, আমরা পড়লাম। কম্পোজিশনটি কি আমার একটু জানতে হবে, যে ফসফোলিপিডস, প্রোটিনস, আয়ন্স। কোন ফসফোলিপিড? ডাইপালমিটোইল ফসফাটিডাইল কোলিন। প্রোটিনের মধ্যে আছে সারফেক্টেন্ট অ্যাপোপ্রোটিন, আর আয়ন্সের মধ্যে আছে ক্যালসিয়াম আয়ন্স। তো এই জিনিসটা আমাদের জানতে হবে কি কম্পোনেন্টস। এবার ফাংশনস অফ সারফেক্টেন্ট, এটার সুবিধা কি আমি সুবিধাটা একটু দেখাই। ওটা হোয়াইট স্ক্রিন লাগবে। আচ্ছা, সারফেক্টেন্ট আমরা একটা অ্যালভিওলাসের গঠন আঁকি। এটা হচ্ছে অ্যালভিওলাস। এটা হচ্ছে ব্লাড ভেসেল বা ক্যাপিলারি, যেহেতু অ্যালভিওলাস গুলো পালমোনারি ক্যাপিলারি দিয়ে সারাউন্ডেড থাকে। তো আমাদের অ্যালভিওলাস পর্যন্ত বাইরে থেকে বডির ভিতরে লাংসের একদম লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত আসছে, এবং অ্যালভিওলাস যেটা সেটার বাইরে থাকে ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস এবং অ্যালভিওলারের মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। তো তোমরা জানো ইন্টারস্টিশিয়াল স্পেস বলা হয়। এই ভেসেলসের মধ্যে কি আছে? ভেসেলসের মধ্যে আছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, বা আমরা যাকে ব্লাড বলি। ব্লাডটা বিভিন্ন ফোর্সের কারণে, স্টার্লিং ফোর্সেস তোমরা নাম শুনছো কিংবা শুনবা, বায়োকেমিস্ট্রিতে আসে কিংবা সিবিএস এ শুনছো হয়তো। এই ফোর্সের কারণে এই ফ্লুইডটা বাইরে চলে আসে, এই ক্যাপিলারি থেকে বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। চলে আসার পর ম্যাক্সিমাম ফ্লুইড চলে যায় লিম্ফ নোড দিয়ে। যেহেতু ফ্লুইড অ্যাকুমুলেশন করতে দেওয়া যাবে না, এখানে ফ্লুইড জমা থাকতে দেওয়া যাবে না, ম্যাক্সিমাম ফ্লুইড লিম্ফ চ্যানেল দিয়ে চলে যায়, এবং লিম্ফ চ্যানেল লাংসের মধ্যে অনেক অ্যাবান্ডেন্ট অন্যান্য সিস্টেমের তুলনায়। এখানে যেহেতু অনেক লিম্ফ চ্যানেল আসে, তাই ফ্লুইডগুলো লিম্ফ চ্যানেল দিয়ে চলে যায়, সাবক্লেভিয়ান ভেইনে ড্রেন করার মাধ্যমে আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে। বাকি যে কিছু পরিমাণ ফ্লুইড যেটা লিম্ফ চ্যানেল দিয়ে যায় না, সেটা আমার অ্যালভিওলাসের ভিতরে ঢুকে যায়। অ্যালভিওলাসের ভিতরে ঢোকার ফলে অ্যালভিওলাসের মধ্যে একটা ফ্লুইড লাইনিং তৈরি হয়, অর্থাৎ অ্যালভিওলাসের ভিতরে একটা ফ্লুইড লাইনিং, একে লাইন করে কিছু ফ্লুইডের একটা লাইনিং আছে। ফ্লুইড লাইনিং এ কি আছে? ওয়াটার আছে, পানি আছে, এবং এয়ারের মধ্যে কি আছে? বাতাস আছে। তো ওয়াটার এবং পানি একটু আগে আমি দেখাইলাম, যেহেতু এরা দুইজন এক সারফেসে মিলিত হতে চাচ্ছে, যেহেতু এদের একে অপরের প্রতি আকর্ষণ হচ্ছে, নিজেদের মধ্যে আকর্ষণ বেশি, তাই এরা শ্রিঙ্ক হতে যাবে, কোলাপস হতে যাবে। যেহেতু কোলাপস হতে চায়, এই ওয়াটারগুলো নিজেদের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেশি, এই জন্য কোলাপস হতে যাবে। অ্যাজ এ রেজাল্ট এই পুরো অ্যালভিওলাসটাও কোলাপস হতে যাবে, অ্যালভিওলাসটাও কোলাপস হতে যাবে, অর্থাৎ শ্রিঙ্ক করতে যাবে। কখন? যখন আমরা একটা এক্সপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস বাইরে বের করে দিব, প্রশ্বাস বের করে দিব, তখন আমাদের অ্যালভিওলাইটা কোলাপস হয়ে যাবে। কোলাপস হয়ে গেলে কি হবে? আমাদের আবার যখন আমরা শ্বাস নিতে যাব, তখন নিতে অনেক কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে। এই জিনিসটাই হচ্ছে সারফেস টেনশনের জন্য হয়ে থাকে, অ্যালভিওলাই কোলাপস হয়ে যায়। সারফেক্টেন্ট কি করে? এই জিনিসটা হইতে দেয় না। সারফেক্টেন্ট যেগুলো টাইপ 2 সেল থেকে নিঃসৃত হয়, এগুলো এই অ্যালভিওলার যে লাইনিং, ফ্লুইড লাইনিং, তার উপরে এসে বসে। বসার ফলে ধরো যে সে ফ্লুইডগুলোকে শোষণ করে নেয়, তার ফলে এখানে অ্যালভিওলার যে কোলাপসিং টেন্ডেন্সি সেটা কমে যায়। এখানেই এটাই বলা হয়েছে সারফেক্টেন্টের ফাংশন। ফাংশন হচ্ছে সারফেস টেনশনকে সে কমায় দিবে। সারফেস টেনশনকে কমায় দিলে অ্যালভিওলার কোলাপস করবে না, প্রিভেন্ট করবে। মানে অ্যালভিওলার এখন স্টেবল। স্টেবল মানে আমি এখন লাংকে ইনফ্লেট করতে পারবো, যখন আমি শ্বাস নিব লাংকে ফুলাইতে পারবো। কখন? পোস্টনেটাল, জন্মের পরপরই। এই 4টা পয়েন্ট, উপরে 4টা পয়েন্ট, একটা পয়েন্ট কি মিন করতেছে। লাস্ট পয়েন্ট ইম্পর্টেন্ট, কখন সিক্রেট হয়? 6 to 7th মান্থ অফ জেস্টেশন আমাদের সারফেক্টেন্ট সিক্রেট হওয়া শুরু হয়। এই জিনিসটা এখানে বলা হলো। আচ্ছা, সারফেক্টেন্ট যদি আমাদের 6 থেকে 7 মান্থ পর সারফেক্টেন্ট রিলিজ হওয়া শুরু হয় জেস্টেশনের, যদি এর আগে কোনো বেবির ডেলিভারি হয়ে যায়, প্রি ম্যাচিউর বেবি, তখন কিন্তু তার সারফেক্টেন্ট থাকে না, অ্যাজ এ রেজাল্ট তার শ্বাস নিতে কষ্ট হয়। এরকম যদি কোনো কন্ডিশন থাকে যে আমাদের সারফেক্টেন্ট এটা ল্যাক কিংবা সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি আসে, ইনফ্যান্টে হয় আমরা এটাকে বলবো আইআরডিএস বা হায়ালিন মেমব্রেন ডিজিজ। যদি অ্যাডাল্টে হয় আমরা বলবো এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এবং ইনফেকশনের সাসসেপ্টিবিলিটি অনেক বেশি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে সিনথেটিক স্টেরয়েড। এই জিনিসটা আমরা জানলাম। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস কজিং লাং কোলাপস। তো আমরা দেখলাম যে সারফেক্টেন্ট কোলাপস মানে অ্যালভিওলাইকে কোলাপস করা থেকে প্রিভেন্ট করে। অ্যালভিওলাস কোলাপস করা, কাইন্ড অফ লাং কোলাপস করা একই জিনিস। লাং কোলাপস করে কোন কোন ফ্যাক্টর সেটা আমাদের একটু দেখতে হবে। লাং কোলাপস করে
কজিং লাং কোলাপস কি কি? একটা হচ্ছে রিকয়েলিং টেন্ডেন্সি অফ দি লাংস, অর্থাৎ লাং যেই টিস্যু বা ফাইবার দিয়ে গঠিত সেটা একটা রিকয়েলিং টেন্ডেন্সি আছে, যেটা নিচের ইনওয়ার্ডস কোলাপস হতে চায় ইলাস্টিক ফাইবার্সের জন্য লাংসের। এটা হচ্ছে রিকয়েলিং টেন্ডেন্সি, এটাকে কোলাপস করতে চায়, এটা ন্যাচারালি আসে। ডেফিসিয়েন্সি অফ সারফেক্টেন্ট না থাকলে আমরা দেখলাম অ্যালভিওলাই কোলাপস করতে চায়। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার যদি পজিটিভ হয় তাহলে লাং কোলাপস করতে চাবে, এবং এয়ারওয়ের যে কোনো অবস্ট্রাকশনের জন্য লাং কোলাপস হবে, এটা স্বাভাবিক। এই ইন্ট্রাপ্লিউরাল প্রেশার তোমরা নেক্সট ক্লাসে এটা পড়বা। ফ্যাক্টরস প্রিভেন্টিং, এটা আমাদের ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টর আমাদের লাংস কোলাপকে প্রিভেন্ট করতেছে? 1 নাম্বার রেসিডুয়াল ভলিউম, নেক্সট ক্লাসে পড়বা। সারফেক্টেন্ট কিভাবে প্রিভেন্ট করতেছে তোমরা দেখছো। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, নেগেটিভ ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, এটা প্রিভেন্ট করে, এটা তোমরা নেক্সট ক্লাসে পড়বা। আচ্ছা, এবার কমপ্লায়েন্স অফ দি লাংস। আমরা স্লাইডে যেটা দেখলাম আর কি, যে লাংস কোলাপস হতে চায়, বিভিন্ন কারণে লাংস কোলাপস হতে চায়, এটাকে কিছু ফ্যাক্টরস প্রিভেন্ট করে। এবার আমরা যেটা করব, এবার আমরা লাংসকে এক্সটেন্ড করব। কিভাবে? আমরা যখন শ্বাস নিই লাংস ফুলে যায়, এই এক্সটেন্ড করার যে টার্ম, এই টার্মটাকে বলি কমপ্লায়েন্স। এই টার্মটাকে আমরা বলি লাং কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সটা কি? কমপ্লায়েন্স, আচ্ছা তুমি চিন্তা করো, আমি যখন লাংকে ফুলাইতে যাব, তো এই ফুলানোর বিরুদ্ধে কি কি জিনিস আমাকে বাধা দিবে, কি কি জিনিস চাবে না যে আমি ফুলে যাই? 1 নাম্বার হচ্ছে লাংয়ের যে ইলাস্টিক টিস্যু, অর্থাৎ রিকয়েলিং। তার লাং যে নিজের মধ্যে চুপসে দিতে চায়, এটা আমাকে বাধা দিবে ফুলানো থেকে। কিংবা সারফেস টেনশন, যে সারফেস টেনশন আমাকে বাধা দিবে ফুলানো থেকে। সারফেক্টেন্ট দিয়ে যদিও আমি সেটাকে প্রিভেন্ট করি, কিন্তু সারফেস টেনশন এবং ইলাস্টিক টিস্যু এটাকে আমার বাধা দিবে কমপ্লায়েন্স, অর্থাৎ এক্সটেন্ড করা থেকে। এখানে কমপ্লায়েন্সের একটা সূত্র দেখতে পারো, যে সি সমান ডেল ভি বাই ডেল পি। তার মানে কি বোঝাচ্ছে? ট্রান্সপালমোনারি প্রেশার, এটা তোমরা নেক্সট ক্লাসে পড়বে। প্রেশার ডিফারেন্স হলে আমাদের কতটুকু প্রেশার ডিফারেন্স হলে আমাদের কতটুকু ভলিউম অফ এয়ার আমাদের লাংসের ভিতর প্রবেশ করে এবং লাংস মানে অতটুকু পরিমাণ ফুলে যায়, এটাই হচ্ছে লাং কমপ্লায়েন্স। যতটুকু প্রেশার ডিফারেন্স হলে কতটুকু পরিমাণ এয়ার আমাদের লাংসে প্রবেশ করে এবং লাংস ততটুকু এক্সটেন্ড হয়। এটার এককটা আমাদের জানতে হবে, ইউনিটটা হচ্ছে ml পার সেন্টিমিটার H2, অর্থাৎ পার সেন্টিমিটার H2O ওয়াটার প্রেশার চেঞ্জের জন্য 200 মিলিলিটার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বা 200 মিলিলিটার পরিমাণ লাং এক্সটেন্ড হয়। এখানে এটাই লেখা এক্সপানশন পার ইউনিট ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার। নর্মাল ইউনিট হচ্ছে 200 মিলিলিটার পার সেন্টিমিটার H2O প্রেশার চেঞ্জ, এটা বোথ লাংস মিলিয়ে আর কি। এখানে এই জিনিসটাই দেয়া আছে, তোমরা যদি গ্রাফটা একটু দেখো এখানে আসলে কি হয়েছে। গ্রাফে দেখো যে এদিক থেকে যত আমাদের প্রেশার যত বাড়তেছে, প্রেশার ডিফারেন্স যত বাড়তেছে বাহিরের এবং ভিতরের, তত আমাদের লাংয়ের ভিতর বাতাস ঢুকতেছে এবং লাং প্রসারিত হচ্ছে। লাং প্রসারিত হতে হতে একদম ম্যাক্সিমাম যখন চলে গেছে, তারপর যখন আমাদের আবার প্রেশার ডিফারেন্স কমতেছে, তখন আমাদের লাং থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে এবং লাংয়ের কমপ্লায়েন্স কমতেছে, লাং কমপ্লায়েন্স আবার কমতেছে। আশা করি বুঝতে পারছো, গ্রাফ দেখলে বোঝা যায়। ইনক্রিজ লাং কমপ্লায়েন্স কখন ইনক্রিজ হয়, কখন ডিক্রিজ হয়? আচ্ছা, কমপ্লায়েন্স আমি যদি এক কথায় বলি, কমপ্লায়েন্স বিষয়টা কি? কমপ্লায়েন্স কমপ্লায়েন্স যেটা বললাম, এটা হচ্ছে এক্সটেন্ড করা, টু দি এক্সটেন্ড দি লাংস ক্যান বি এক্সটেন্ডেড। তো যতটুকু পরিমাণ লাংস এক্সটেন্ড হতে পারে সেটার পরিমাণ হচ্ছে কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সটা হাই হতে পারে, এটা লো হতে পারে। হাই কমপ্লায়েন্স মানে এটা ইজি টু এক্সটেন্ড, তো শ্বাস নেওয়া তখন সোজা। আর এটা হার্ড টু এক্সটেন্ড, এটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্স মেন। যদি কমপ্লায়েন্স হাই হয় তাহলে আমরা সহজে শ্বাস নিতে পারবো, কিন্তু ছাড়তে সমস্যা হবে। আর লো কমপ্লায়েন্স মানে আমাদের শ্বাস নিতেই কষ্ট হবে। এটা হচ্ছে ইনক্রিজড কমপ্লায়েন্স কখন হয়, ডিক্রিজড কমপ্লায়েন্স কখন হয়। আচ্ছা ফাইন। তো এবার রেসপিরেটরি মেমব্রেন। তো রেসপিরেটরি মেমব্রেন হচ্ছে, আমরা এতক্ষণ বাতাসটাকে অ্যালভিওলাই পর্যন্ত নিয়ে আসছি, এটা ছিল কোথায়? এটা ছিল অ্যাটমসফিয়ারে, এয়ারটা ছিল অ্যাটমসফিয়ারে। অ্যাটমসফিয়ার থেকে আমরা এটাকে লাংসে নিয়ে আসছি, লাংসের একদম বেসিক ইউনিট অ্যালভিওলাই পর্যন্ত নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন এটাকে আমাদের ব্লাডে পাঠাইতে হবে। এখানে আনার পর আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট শেষ। বাট রেসপিরেশন কিন্তু শেষ না, রেসপিরেশন আরো শুরু হয়েছে, বলা যায় এক প্রকার শুরুই হয়েছে। এইবার রেসপিরেশন শুরু হইলে আমাদের এখন এটা অ্যালভিওলাইয়ের মধ্যে আছে অক্সিজেনটা অ্যালভিওলাই থেকে আমাদের ব্লাডে যাইতে হবে, ব্লাড ভেসেলে যে ব্লাড আছে এই ব্লাডে যাইতে হবে। তো যাওয়ার জন্য সে যতগুলো লেয়ার অতিক্রম করে সেটাকে বলা হয় রেসপিরেটরি মেমব্রেন।
এখানে 6টা লেয়ার আছে, 6 লেয়ার, এবং এটা এক্সট্রিমলি থিন। কারণ যদি থিন না হয় তাহলে তো আমার এদিক দিয়ে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি গ্যাস এক্সচেঞ্জ হবে না। এটা আমরা বলছিলাম অ্যালভিওলাসের যে এপিথেলিয়াম তখন বোঝানোর সময়। তো আমি একটু হোয়াইট স্ক্রিনে বোঝাই, যে হোয়াইট স্ক্রিন লাগবে না, আসলে এখানে বোঝানো যায়। ধরলাম এটা হচ্ছে অ্যালভিওলাই এবং এটা হচ্ছে ব্লাড ভেসেলস। অক্সিজেনটা এখানে আছে। এখানে কি আছে আমরা প্রথমেই জানি, একটা সারফেক্টেন্ট আছে। সারফেক্টেন্টের নিচে আছে একটা ফ্লুইড লাইনিং। এই ফ্লুইড লাইনিং এর যে কোলাপসিং টেন্ডেন্সি এটা কমানোর জন্য উপরে একটা সারফেক্টেন্ট লেয়ার আছে। এখানে তোমরা দেখো যে সারফেক্টেন্ট প্রথমেই যে জিনিসটা সে ক্রস করবে, প্রথমে সারফেক্টেন্ট লেয়ার ক্রস করবে। তো সারফেক্টেন্ট রিলিজ হয় কোত্থেকে? এপিথেলিয়াল সেল থেকে, টাইপ 2 নিউমোসাইটস থেকে। তো এর নিচে আছে অ্যালভিউলার এপিথেলিয়াম, এর নিচে আছে বেসমেন্ট মেমব্রেন। অর্থাৎ অ্যালভিওলার এটা একটা স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার শুরু হওয়ার জন্য একটা বেসমেন্ট মেমব্রেন লাগে। বেসমেন্ট মেমব্রেনের উপর সেটা দাঁড়ানো, বেসমেন্ট মেমব্রেনের উপর অ্যালভিওলার যে এপিথেলিয়াম, তার উপর সারফেক্টেন্ট, অর্থাৎ সে তিনটা জিনিস এখানে ক্রস করলো, সারফেক্টেন্ট, এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন। তারপর অ্যালভিওলাস এবং এই ব্লাড ভেসেলের মাঝখানে একটা স্পেস আছে, এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল স্পেস, এটা আমি আগে বলছি। এরপর সে যখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসকে ক্রস করবে, তখন ভেসেলসের মধ্যে ঢোকার আগে, ভেসেল একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার যেহেতু এর একটা বেসমেন্ট মেমব্রেন লাগবে, তো সে একটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করলো এবং এর ভিতরে আছে এন্ডোথেলিয়াল লেয়ার, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার। ওখানে যেমন ছিল এপিথেলিয়াম, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের উপর যেটা থাকে, এটাও বেসমেন্ট মেমব্রেনের উপরে যেটা থাকে এন্ডোথেলিয়াল লেয়ার বলা হয়। এই 6টা স্ট্রাকচার বা লেয়ার সে ক্রস করলো। এটা হচ্ছে আমাদের কি বলে, রেসপিরেটরি মেমব্রেন। এটা থিকনেসটা আমাদের জানা লাগবে, এটা এক্সট্রিমলি থিন, 0.2 থেকে 0.6 মাইক্রোমিটার, এভারেজে 0.6 মাইক্রোমিটার, এবং সারফেস এরিয়া অ্যাপ্রক্সিমেটলি 70 স্কোয়ার মিটার। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে এটা হচ্ছে একটা ভেসেল, এটা হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের কি কি আছে? প্রথমটা হচ্ছে সারফেক্টেন্ট লেয়ার, এটা হচ্ছে সারফেক্টেন্ট লেয়ার। এর নিচে আছে এপিথেলিয়াল লেয়ার, এই এপিথেলিয়াল লেয়ার থেকে সারফেক্টেন্টটা রিলিজ হয়েছে। তার নিচে আছে বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যার উপর এপিথেলিয়াল লেয়ারটা আছে। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, তার উপর আরেকটা বেসমেন্ট মেমব্রেন, কিসের? ভেসেলে। ভেসেলের উপরে আছে আমাদের ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এটা হচ্ছে আমাদের 6টা লেয়ার। ফ্যাক্টরস এফেক্টিং গ্যাস ডিফিউশন। তো ডিফিউশন কি আমরা জানি, যে অ্যালভিওলাসের মধ্যে যে অক্সিজেনটা আসছে সেটা আমাদের ব্লাডে পাঠাইতে হবে। অ্যালভিওলারের মধ্যে অক্সিজেনটা এয়ার হিসেবে আছে, তা ব্লাডে পাঠাইতে হবে। ব্লাড হচ্ছে একটা ফ্লুইড। এখানে যে পাঠানোর যে সিস্টেম, এটা হচ্ছে গ্যাস ডিফিউশন করতে হবে। ডিফিউশন কখন করবে? যখন এখানে কিছু ফ্যাক্টরস দেওয়া আছে যে গ্যাস ডিফিউশন, কি কি ফ্যাক্টরস গ্যাস ডিফিউশনকে এফেক্ট করে। এই রেসপিরেটরি মেমব্রেন দিয়ে যে গ্যাস ডিফিউজ হয়ে ব্লাডে যাবে, কি কি ফ্যাক্টরস একে এফেক্ট করে। এক নাম্বার হচ্ছে থিক, এটা আমাদের এক্সট্রিমলি থিন, এর জন্য গ্যাস ডিফিউশন খুবই ইফেক্টিভ হয়। সারফেস এরিয়া অনেক বেশি, আমরা এটা বলছিলাম যখন ব্রাঞ্চিং হয়েছে, তখন সারফেস এরিয়া বেশি হলে গ্যাস ডিফিউশনটা সুন্দর মতো হতে পারবে। তো ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটা আমরা পড়বো। পার্শিয়াল প্রেশার ডিফারেন্স, এই জিনিসটা আমরা দেখবো যে এয়ারের মধ্যে তো অনেক কিছু আছে, অক্সিজেন, N2, CO2। এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেহেতু এয়ারের চেয়ে ফ্লুইডে কম, এর জন্য মানে ব্লাডে কম, এর জন্য অক্সিজেনটা অ্যালভিওলাস থেকে ব্লাডে আসবে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মানে উল্টোটা হবে। তো এই ডিফিউশন কোএফিসিয়েন্ট যেটা, সেটা একটু দেখবো। ডিফিউশন কোএফিসিয়েন্ট এক কথায় বললে এটা হচ্ছে কত ইফেক্টিভলি ডিফিউজড হতে পারে, ডিফিউজড হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা ডিপেন্ড করে সলিবিলিটির উপর এবং মলিকুলার ওয়েটের রুট ওভারের উপর, অর্থাৎ এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনেট। এখন সলিবিলিটি, আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন রেট অনেক ফাস্টার। হোয়াই? বিকজ কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি অনেক বেশি। সলিবিলিটি ইজ 20x দেন অক্সিজেন। সলিবিলিটি মানে ডিফিউজিং ক্যাপাসিটি, মানে সেই সলিবিলিটি আর কি, যে ভলিউম অফ ডিফিউজড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 1 মিলিমিটার মার্কারি যদি চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়? পার্শিয়াল প্রেশার যদি চেঞ্জ হয়, তাহলে কত পরিমাণ, কত ভলিউমের অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পাস করবে। তো কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রতি মিনিটে প্রতি মিলিমিটার মার্কারি প্রেশার, পার্শিয়াল প্রেশার চেঞ্জের জন্য 21 মিলিমিটার অক্সিজেন কি বলে পাস করবে অ্যালভিওলাস থেকে ব্লাডের মধ্যে, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটার 20 গুণ, অর্থাৎ প্রায় রেস্টের ক্ষেত্রে 400 থেকে 450, এক্সারসাইজের ক্ষেত্রে 1200 থেকে 1300। আশা করি এই ক্লাসটা এতটুকুই। তোমরা এই ক্লাসটা বেসিক একটা ক্লাস ছিল, ইন্ট্রোডাকশন টু রেসপিরেটরি সিস্টেম। এখানে অনেক কিছু আলোচনা করছি, অনেক কিছু আলোচনা করি নাই, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম আসলে যে রেসপিরেটরি ট্র্যাক্ট বা প্যাসেজটা কি জিনিস, কি কি জিনিস আমরা পাস করতে হচ্ছে, কি কি হচ্ছে এখানে আসলে এসব। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব, আমরা তো বললাম যে এই এয়ারটাকে আমরা সামহাও বডিতে আনছি। বডির কোথায় আনছি? লাংসে আনছি। তো তোমরা একটু দেখো
তোমরা যখন শ্বাস নিতে যাও, বাইরে থেকে যে এয়ারটা আছে এটাকে তোমরা যখন ভিতরে নিয়ে যাবা, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে না। আমাদের কিছু একটা করতে হচ্ছে, আমাদের ইফোর্ট দিতে হচ্ছে। তখন আমরা শ্বাস নিতে পারছি। আমরা ইফোর্ট দিলে আসলে কি হয়? আমরা কিভাবে ইফোর্ট দেই? তো ইফোর্ট দেওয়ার ফলে কি চেঞ্জেস হয়? যে চেঞ্জেসের জন্য বাতাস বাহির থেকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, রেসপিরেশন হয়, ইত্যাদি মেকানিজম দিয়ে ইত্যাদি কি ঘটনা হয়, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।